হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী ম্যাম। আমাদের সায়েন্স এমসিকিউ প্র্যাকটিস ক্লাসটা কিন্তু চলছে। গত 3 দিন ধরে 3টে সেট আমরা অলরেডি করেছি। আজকে হচ্ছে সেট নাম্বার 4। তার আগে আমরা বলে নিই, আমাদের যে WPSC ক্লার্কশিপের যে ব্যাচটা চলছে, যেটা প্রিলি এবং মেইন এক্সাম দুটোই কভার করছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের 4 ডিসেম্বর থেকে। সেই ক্লাসটা কিন্তু থাকছে হচ্ছে বিভিন্ন অধ্যায়ভিত্তিক ক্লাস, কনভেনশনাল রাইটিং সমস্ত। তোমরা বাউন্স ব্যাক এই কুপন কোডটা ইউজ করে ৮৯ টাকা জিনিসটা পেয়ে যাচ্ছ, এবং এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ অক্টোবর 2023-এর জিনিস যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, সেটাও তোমরা পেয়ে যাচ্ছ নলেজ অ্যাকাউন্টে। যদি তোমরা একবার পিং করো, এই হোয়াটসঅ্যাপের নাম্বারটা পেয়ে যাবে। আমাদের বাকি যে অফারগুলো চলছে, জানো তোমরা যে WB ফুড এসআই অলরেডি আমাদের অ্যানাউন্স করে দিয়েছে। যদি তোমরা ক্লাস তবু চাও রেকর্ড শুনতে, WP টার্গেট ব্যাচ, এগুলো তোমরা নিচের যে নাম্বার আছে এখানে পিং করলে তোমরা সমস্ত চ্যাপ্টারের ক্লাস অনুযায়ী যে রেকর্ডিং, তার MCQ এবং তার সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। চলো শুরু করা যাক। আলোর রং কিসের সঙ্গে সম্পর্কিত? তরঙ্গদৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি, গুণমান এবং বোথ A and B কোনটা? আনসার হচ্ছে আমাদের দেখো ডি, বোথ A and B। রং কি? রং হচ্ছে আলোর একটা, এখানে আলোর হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা কার ওপর ডিপেন্ড করছে? আলোর বৈশিষ্ট্য তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করছে। আমাদের যে ফর্মুলা সেটা কি? V = C × ল্যামডা, যেখানে V হচ্ছে কম্পাঙ্ক, আর C হচ্ছে আলোর বেগ, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ফ্রিকোয়েন্সি মানে কিন্তু কম্পাঙ্ক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দুটোর উপরে নির্ভরশীল, তাই আনসার হচ্ছে আমাদের অপশন ডি। তরঙ্গ দৈর্ঘ্য বর্ণালী লাল প্রান্তে 700 ন্যানোমিটার থেকে বেগুনি প্রান্তে 400 ন্যানোমিটার অবধি থাকছে, বিস্তৃত থাকছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের জন্য তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সমীকরণ হচ্ছে এটা, যেটা V = C ল্যামডা বললাম আমি। আলো আমরা কি জানি? আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কিন্তু আমরা জানি। এবং আলো কিন্তু কণা এবং তরঙ্গ উভয় ধর্মই পালন করছে, মানে এর কণা তরঙ্গ দ্বৈত ধর্ম পালন করে। একটি প্রধান কোশ্চেন নাম্বার 2, একটি প্রধান শেলের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন কত পাওয়া যায়? n², n, 2n², 3n²। n কি? আমাদের যে পরমাণু থাকছে, পরমাণুর মধ্যে মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে থাকে হচ্ছে বিভিন্ন অরবিট বা কক্ষ। এই কক্ষ যে অরবিটগুলো থাকে আমরা K, L, M ইত্যাদি করে নাম দিই, এবং এদেরকে আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা বিবেচিত করি। যেমন K যে থাকছে তার কোয়ান্টাম নাম্বার কত? তার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 1। L যেটা থাকছে তার কোয়ান্টাম সংখ্যা কত? 2, অ্যান্ড সো অন, এরকম ভাবে চলতে থাকে। ফর্মুলা অনুযায়ী এই কোয়ান্টাম হচ্ছে আমাদের নাম্বার অফ n। n কে আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে এখানে বিবেচিত করছি। তাহলে কে কক্ষপথে ইলেকট্রন সর্বাধিক কত থাকতে পারে, বা এল কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে, বা এম এ কটা ইলেকট্রন থাকতে পারে, তার ফর্মুলা হচ্ছে 2n²। এটা কিন্তু সর্বজন বিদিত। তাহলে আনসার হচ্ছে আমাদের অপশন সি। এটা দেখে আমরা বুঝতে পারবো কে, যেখানে n হচ্ছে 1, সেখানে কত ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে? 2 × 1² মানে 2টো। L যেখানে n = 2, সেখানে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2 × 2 × 4, 2² মানে হচ্ছে 8। তো এরকম ভাবে জিনিসটা বাড়তে থাকছে। অপশন আনসার হচ্ছে আমাদের অপশন সি। একটি ফুলের অংশ যা পরাগায়নের সময় পরাগ রেণুকে গ্রহণ করছে, ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, ডিম্বাণু। আমাদের আনসার হচ্ছে অপশন সি, গর্ভমুণ্ড। কেন? একটা তুমি যদি ফুলের সৃজনন অঙ্গ তুমি দেখো, দেখা যায় যে সবচেয়ে নিচে থাকে হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়, যার মধ্যে কি থাকে? ডিম্বক থাকে। এটা হচ্ছে আমাদের গর্ভাশয় বা ডিম্বাশয় বলতে পারি, আর এখানে থাকে হচ্ছে আমাদের ডিম্বক। এই যে ডিম্বকগুলো থাকছে, এবং এর ওপর দিকে লম্বা মতন যে জিনিসটা থাকে তাকে আমরা বলছি গর্ভদণ্ড। এটা কিন্তু গর্ভদণ্ড বলা হয়। এবং গর্ভদণ্ডের ওপরে যে ফুলের মতন অংশগুলো থাকে তাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড বলে। গর্ভমুণ্ড কি করছে? গর্ভমুণ্ড কিন্তু পরাগ রেণুকে গ্রহণ করে, নিজের সঙ্গে অ্যাটাচ করে নেয়। সেটা যদি বাইরে থেকে আসে স্বপরাগযোগের মাধ্যমে, সেটাকেও অ্যাটাচ করে, বা যদি স্বপরাগযোগ মানে যেটা নিজের থেকে আসে সেটাও অ্যাটাচ করে, বা ইতর পরাগযোগের মাধ্যমে অন্য কোনো ফুলের পরাগরেণু যদি এসে পৌঁছায়, তাহলেও কিন্তু গর্ভমুণ্ড সেই পরাগরেণুকে গ্রহণ করে। আচ্ছা, সোনার প্রতীক কি? সোনার প্রতীক কি?
Mg, Hg, Ag, Au। দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে Au হচ্ছে আমাদের সোনার প্রতীক, Ag বা আর্জেন্টাম কার প্রতীক? রূপা। Hg কার প্রতীক? মার্কিউরি বা পারদ। Mg কার প্রতীক? ম্যাগনেসিয়াম। ওকে, তাহলে পর্যায় সারণীতে যে নির্দিষ্ট এই রাসায়নিক নামগুলো কোত্থেকে এসছে? তাদের ল্যাটিন নাম থেকে এসছে। Ag যেটা আমি বললাম এক্ষুনি রূপা, তার রাসায়নিক নাম কি? আর্জেন্টাম। Gd যেমন গাডোলিনিয়ামের রাসায়নিক নাম ইত্যাদি। যেমন Fe লোহার রাসায়নিক প্রতীক কোত্থেকে এসছে? ফেরাম থেকে এসছে। ঠিক সেভাবে Au যে এসছে সেটা কোত্থেকে এসছে? অরাম, এই কথা থেকে এসছে, অরাম, Au থেকে এসছে। বেরিবেরি কোন রোগের অভাবে হয়, মানে কোন ভিটামিনের অভাবে হয় বেরিবেরি? বেরিবেরি কার অভাবে ঘটে? দেখো বেরিবেরি যেটা আমরা পড়েছি, বেরিবেরি হচ্ছে ভিটামিন B1 এর অভাবে ঘটে বেরিবেরি। এক্ষেত্রে কি হচ্ছে, বেরিবেরি রোগের প্রভাবটা কি হয়? নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ওপর সমস্যাটা ঘটে, স্নায়ুতন্ত্রের ওপর হয়, যেটা ভিটামিন B1 যার রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, থায়ামিনের অভাবে ঘটে। ঠিক আছে, থায়ামিনের অভাবে এই রোগটি ঘটছে আমাদের ভিটামিনের অভাবে। আচ্ছা, এছাড়া বাকিগুলো দেখো আর কয়টা ইম্পর্টেন্ট যেগুলো অভাবে ঘটে। ভিটামিন এ বা রেটিনল এর অভাবে হয় লস অফ ভিশন বা চোখে দেখতে পাওয়া যায় না। ভিটামিন B1 তো বলেই দিলাম বেরিবেরি, উইক মাসেলস হয়, স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলে। ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড যেটা, তার অভাবে হয় হচ্ছে স্কারভি, মানে হচ্ছে যে মাড়ি থেকে রক্ত পড়ে। ভিটামিন ডি বা ক্যালসিফেরল এর প্রভাবে হয় হচ্ছে রিকেট, ক্যালসিফেরল এরপরে রিকেট হচ্ছে, রিকেট মানে কি? যে আমাদের যে বোনগুলো থাকে বা হাড়গুলো থাকে সেগুলো নরম হয়ে যায়, বেঁকে যায় অনেকটা। তাহলে এখানে ক্যালসিফেরল, তেমন একটা জিনিস দেখো, রিকেট যেমন ভিটামিন ডি এর অভাবে হচ্ছে, তেমনি রিকেট কিন্তু আর একটা জিনিসের অভাবেও ঘটে, সেটা কি? ক্যালসিয়াম বলে এই খনিজ মৌলের অভাবেও কিন্তু রিকেটটা ঘটছে। এই যে নিচেই জাস্ট লেখা আছে, এটার অভাবেও কিন্তু রিকেট হয়। আয়োডিনের অভাবে হয় হচ্ছে গয়টার বা গলগণ্ড যাকে বলি। আয়রন বা লোহার অভাবে কি হচ্ছে? অ্যানিমিয়া, মানে রক্তাল্প, যে তোমার অ্যানিমিক যে এই যে আয়োনিয়াগুলো মানে আয়রন ঘটিত যে অ্যানিমিয়াগুলো হয়, তাতে কিন্তু রক্তাল্পতা থেকে অ্যানিমিয়া হয়, দেখে উইকনেস। এটা গেল আমাদের নর্মাল যে ভিটামিন এ তো কি সেইটা। আর তুমি যদি ভিটামিন B1 এর বা ভিটামিন বি কমপ্লেক্স, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যারা পড়তে ইন্টারেস্টেড তারা এটা একটুখানি দেখে নাও একবার। B1 এর বা থায়ামিনের অভাবে হয় বেরিবেরি। আর একটা হচ্ছে ওয়ার্নিক কোয়ার্সকফ সিনড্রোম বলে, দরকার নেই। ভিটামিন B2 অভাবে হয় হচ্ছে গ্লসাইটিস, মানে মুখে ঘা, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, ঠোঁটে ঘা, মুখে ঘা, ভিটামিন B2 এর অভাবে হয়। যখন মুখে ঘা হতো আমাদের বাবারা কি বলতো? ভিটামিন বি কমপ্লেক্স খা, ছেড়ে যাবে, এটাই হচ্ছে কারণ। ভিটামিন B3 এর অভাবে হয় হচ্ছে পেলেগ্রা। B5 এর অভাবে হচ্ছে অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি মানে নার্ভের সমস্যা। ভিটামিন B7 হচ্ছে ডার্মাটাইটিস, মানে হচ্ছে চর্মরোগ। ভিটামিন B9 এর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া অ্যান্ড ডেফিসিয়েন্সি ডিউরিং প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ বার্থ ডিফেক্টস, মানে জন্মের সময় কিছু সমস্যা হতে পারে। ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া হচ্ছে, এগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া ভিটামিন ই যেটা আছে, যেটার ডেফিসিয়েন্সি হওয়াটা খুবই রেয়ার, সেটা হচ্ছে মাইল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া হয় কাদের? বাচ্চাদের ক্ষেত্রে। আর ভিটামিন কে যেটা হচ্ছে আমাদের রক্ত তঞ্চনকারী মানে পদার্থ যেটা, সেটা কিন্তু ব্লিডিং যে ডিজিজগুলো কিন্তু ভিটামিন কে এর অভাবে হচ্ছে, মানে রক্ত তঞ্চিত হচ্ছে না। নিচের কোন নোবেল গ্যাস ক্যান্সার থেরাপির জন্য ব্যবহৃত হয়? জেনন, আর্গন, নিয়ন, হিলিয়াম। নোবেল গ্যাস কি জানি আমরা? জানি ল অফ অক্টেট বা অক্টেট রুল অনুযায়ী কি না, এদের যে লাস্ট যে কক্ষপথটা সেটা কিন্তু 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, এবং পিরিয়ডিক টেবিলের সমস্ত গ্যাস কি করে? এই নোবেল গ্যাসের মতন হওয়ার চেষ্টা করে বা নোবেল গ্যাসের মতন ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার চেষ্টা করে।
তো সঠিক উত্তর হচ্ছে জেনন। একবারটা দেখে নিচ্ছি আমরা, দেখো এখানে দিয়েছি তোমাদের জন্য আমি একটু, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়ে নেবে। হিলিয়াম যেটাকে আমরা এইচই বলে জানি, সেটা কি করছে, সেটা বিভিন্ন ওয়াটার বেলুনস করতে সাহায্য করে। হিলিয়াম হচ্ছে একটা হালকা গ্যাস, কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে কোনটা বেশি হালকা। সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বেশি হালকা, হিলিয়াম ওর থেকে কম হালকা। হাইড্রোজেন হিলিয়ামের থেকে প্রায় দুগুণ ভারী, ঠিক আছে। তাহলে হিলিয়াম গ্যাসের জন্য বেলুনের মধ্যে পুড়ে কিন্তু ওপর দিকে ছেড়ে দেওয়া হয়। তো এবার জিজ্ঞাসা করতে পারে কেন হিলিয়াম ছাড়া হয়, কেন হাইড্রোজেন দেওয়া হয় না? হাইড্রোজেন তো হালকা, কারণ হাইড্রোজেন গ্যাস হচ্ছে দাহ্য গ্যাস, ওদিকে হিলিয়াম কিন্তু দাহ্য গ্যাস নয়, সেই জন্য হাইড্রোজেনের বদলে হিলিয়াম গ্যাসকে বেলুনের মধ্যে পোড়া হয়। নিয়ন ইউজ করা হচ্ছে অ্যাডভার্টাইজিং লাইট, আমরা নিয়ন লাইট কথাটাই বলি। আর্গন ইউজ করা হচ্ছে লাইট বাল্বকে ফিল আপ করার জন্য। ক্রিপ্টন ইউজ করা হচ্ছে বিভিন্ন লেসার বা রেটিনা চোখ ঠিক করার জন্য, ফটোগ্রাফিক ফ্ল্যাশ ল্যাম্পের জন্য। জেনন ইউজ করা হচ্ছে ইলেকট্রন টিউবস ইত্যাদি করার জন্য। আর রেডন ইউজ করা হচ্ছে ট্রিটমেন্ট অফ ক্যান্সারের জন্য। রেডন এটা ইউজ করা হচ্ছে আমাদের। ওকে, তাহলে এখানে আমাদের আনসার কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে এখানে রেডন হবে, এটা জেনন দিয়ে দিচ্ছি, সরি, রেডন হবে। রেডন আমাদের ক্যান্সার থেরাপির জন্য ব্যবহার করা হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে গান মেটালে কোন ধাতুর খাদ ব্যবহার করা হবে, বা গান মেটালে যে গান মেটালটা কোন ধাতুর সংকর, এটা বললেও হবে। গান মেটাল মানে কি? তবে নাম শুনেই বুঝতে পারছো গান মেটাল তৈরি করতে কি করতে লাগে, গান তৈরি করতে কাজে লাগছে। আমাদের আনসারটা একবার দেখে নিচ্ছি, যে বন্দুক তৈরিতে গান মেটাল ইউজ করা হচ্ছে, এটাকে আর একটা নাম বলা হয় লাল পিতল বা রেড ব্রাশ নামে ওটাকে বলা হচ্ছে। গান মেটালকে কি কেন এভাবে তৈরি করা হয়, কারণ এটা কিন্তু জলের যে উপস্থিত যে বাষ্প বা লবণ, এর দ্বারা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না, এতটাই বেশি করোশন ফ্রি হয়, যার জন্য এটা ক্ষয়কে প্রতিরোধ করছে। সাধারণত গান মেটাল হলো এক ধরনের ব্রোঞ্জ, যা তামা বা কপার, টিন বা এসেন এবং দস্তা দ্বারা সংকর ধাতু। এই যে প্রথমটা আনসার হচ্ছে আমাদের অপশন এ। মাইক্রোফোন এমন একটি ডিভাইস যা পরিবর্তন করে কারেন্ট সিগন্যালকে সাউন্ড সিগন্যালে, সাউন্ড সিগন্যালকে কারেন্ট সিগন্যালে, সাউন্ড সিগন্যালকে লাইট সিগন্যালে, লাইট সিগন্যালকে সাউন্ড সিগন্যালে। তাই মাইক্রোফোন কি হচ্ছে, আমরা কথা বলছি মানে সাউন্ড সিগন্যাল, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমরা যে কথা বলছি সেটাকে মাইক্রোফোনের মাধ্যমে এর মধ্যে ঢুকছে, আনসার হচ্ছে আমাদের সাউন্ড সিগন্যাল থেকে কারেন্ট সিগন্যালে রূপান্তরিত হচ্ছে, মানে শক্তি রূপান্তর। দুটি বরফের কিউবকে মানে বরফের খণ্ডকে যদি একসঙ্গে চাপা হয়, এদিকে চাপি এদিকে চাপি, তাহলে তারা একটা ঘনক তৈরি করে। নিচে কোনটি তাদের একসাথে রাখতে সাহায্য করে? দেখো, যখন দুটো বরফকে আমরা একসাথে চাপছি তখন কি তৈরি হচ্ছে, প্রথমে বলি যে হাইড্রোজেন কি করতে, প্রথম হচ্ছে হাইড্রোজেন বন্ড তৈরি করতে সাহায্য করে। কেন করে? কারণ হাইড্রোজেন, বরফ মানে কি, বরফ মানে হচ্ছে জল, বরফ মানে হচ্ছে জল। তাহলে যখন দুটো কিউবকে আমরা এক জায়গায় করছি, চাপ দিচ্ছি, তখন এই চাপ দিলে এই জায়গাটা প্রেসার পড়ে, এবং প্রেসার বাড়লে এই জায়গাটা বরফটা গলে যায়, গলে গিয়ে আটকে যাচ্ছে। তো প্রেসার পড়লে এই যে বরফটা চাপে বরফটা গলে গিয়ে আটকে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় পুনঃশীলী ভবন। এখানেও কে রয়েছে, জল রয়েছে, আর এদিকেও কে রয়েছে, জল রয়েছে। তাহলে দুদিকের জল নিজেদের মধ্যে কি বন্ডিং ক্রিয়েট করে না, জলের অণুরা যখন, এটাকে কি হয়, জল একটা পোলার মলিকিউল। পোলার মলিকিউল মানে কি, দুটো পোল তৈরি করে। জলের মধ্যে একটি অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। অক্সিজেন হচ্ছে তীব্র ইলেকট্রিক নেগেটিভ পরমাণু, হাইড্রোজেন হচ্ছে তীব্র ইলেকট্রিক পজিটিভ পরমাণু। এর ফলে এদের মধ্যে কি হয়, একটা পোলার টাইপের জিনিস সৃষ্টি হয়ে যায়, এবং পোল টাইপের জিনিস তৈরি হয়ে যায়, যার মাধ্যমে একদিকে পজিটিভ প্রান্ত আর একদিকে নেগেটিভ প্রান্তে জিনিসটা পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে। দেখেছো, এদিকে অক্সিজেনটা নেগেটিভ, এদিকটা পজিটিভ প্রান্ত হয়ে যাচ্ছে, এদের পোলার মলিকিউল বলা হয়। তো এই যে হাইড্রোজেন তীব্র ইলেকট্রোপজিটিভ, সে যখন আর একটা জলের সংস্পর্শে এলো, তখন ইলেকট্রোপজিটিভ কারকে আকর্ষণ করবে, ইলেকট্রোনেগেটিভকে করবে, দ্যাট ইজ অক্সিজেন। তখন এই হাইড্রোজেন আর এই অক্সিজেনের মধ্যে পার্শ্ববর্তী যে জলের অণু রয়েছে তার যে অক্সিজেন রয়েছে তার সঙ্গে এই হাইড্রোজেনটার একটা বন্ডিং ক্রিয়েট হয়। যে বন্ডিংটা ক্রিয়েট হয় তাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সেম ভাবে এখানেও তাই দেখো, এখানে কি হয়েছে, হাইড্রোজেন বন্ডিং এর সঙ্গে কার বন্ডিং ক্রিয়েট হতে, এই যে
অক্সিজেনের বন্ডিং ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। এখন এই ঘটনাটাকে আর একটা বলা হয় পুনঃশীলী ভবন। কি হয়, চাপ বৃদ্ধির যখন দুদিক দিয়ে চাপ দিচ্ছে তখন বরফের গলনাঙ্কটা হ্রাস পেয়ে যাচ্ছে, হ্রাস পেয়ে যেন বরফটা গলে জল হয়ে যাচ্ছে এবং চাপ হ্রাসের ফলে গলনাঙ্কটা আবার বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আবার জল থেকে বরফে পরিণত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের পুনঃশীলী ভবন। তো সেমভাবে আমাদের এমসিকিউতে আর একটা কোশ্চেনও আসতে পারে, অনেক সময়তে আসেও, যে দুখণ্ড বরফকে চেপে ধরে রাখলে জোড়া কেন লেগে যায়? এই কারণটা হচ্ছে এটাই, দুদিক থেকে যদি চাপ দেওয়া হয় তাহলে কি হবে, এখানকার চাপের প্রয়োগে এখানকার বরফটা গলে যাচ্ছে এবং যেই মাত্র আমরা চাপ সরিয়ে নিচ্ছি আবার বরফটা জল থেকে বরফে পরিণত হয়ে গিয়ে আটকে যাচ্ছে। আকাশে একটি তারা ঝিকমিক করছে, এর কারণ কি? বায়ুমণ্ডল দ্বারা আলোর বিচ্ছুরণ, বায়ুমণ্ডল দ্বারা আলোর প্রতিসরণ, বায়ুমণ্ডল দ্বারা আলোর বিবর্তন। আচ্ছা, ছবিটা দেখে নিই, আনসার হচ্ছে আমাদের অপশন সি, বায়ুমণ্ডল দ্বারা আলোর প্রতিসরণ। আমরা ছবিতে দেখিনি, দেখো এটাও যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে কি হয়ে যাচ্ছে, সূর্য এখানে স্টার আছে বা নক্ষত্র আছে, সেখান থেকে আলোটা আসছে। এবার দেখো আলোর এই যে পৃথিবীর রোদে কিন্তু প্রচুর অনেকগুলো কি রয়েছে, বায়ু স্তর রয়েছে, তাই না? প্রচুর বায়ু স্তর রয়েছে। এই যে বায়ু স্তরটা রয়েছে, প্রতিটা বায়ু স্তরের ঘনত্ব কিন্তু আলাদা আলাদা। আমি দেখো এখানে দেখছি প্রতিটা বায়ু স্তরের ঘনত্ব কিন্তু আলাদা। এখন তোমরা প্রশ্ন করবে যে ম্যাডাম একবার এদিকে যাচ্ছে বা এদিকে যাচ্ছে কেন? তাহলে তো হয় ওপর থেকে নিচে ঘনত্ব কমবে নইলে বাড়বে। ব্যাপারটা হচ্ছে যে যখন পৃথিবীর সংলগ্ন যে বায়ুটা থাকছে, মাটির সংলগ্ন যে বায়ুটা থাকছে, সেটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, এটা উত্তপ্ত হয়ে গিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, আর ওপরের দিকে শীতল বায়ুটা নিচের দিকে নেমে আসছে। তাহলে ওভাবে ফিক্সড কিন্তু যত ওপরের দিকে যাচ্ছে তত ঘনত্ব কমে যাচ্ছে, আর যত নিচের দিকে আসছে ঘনত্ব বেড়ে যাচ্ছে বায়ুর, তা কিন্তু হয় না। বায়ুমণ্ডলের ঘনত্বটা কিন্তু চেঞ্জ হতে থাকে। সে কারণে আর আমরা কি জানি, আলো যখন প্রতিসরণ হয় কি হয়, আলো যখন আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে ঢোকে, ঘন মাধ্যমে এসে পড়ে, তখন কি হয়, আলো এটা যদি পতন বিন্দু অঙ্কিত অভিলম্ব হয় তাহলে সে আলো অবিলম্বের দিকে সরে যায়। আবার যদি আলো কি হয়ে যাচ্ছে, আবার যদি আলো ঘন মাধ্যম থেকে আবার লঘু মাধ্যমে যায় তাহলে আবার কিন্তু আলো কি হয়ে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে একবার এদিকে দেখতে পাচ্ছ, সেম জিনিসটা এখানে হচ্ছে, আলো একবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, এরকম বারবার মাধ্যম পরিবর্তন করার জন্য কিন্তু দিক পরিবর্তন হচ্ছে, এবং এই আলোটা যখন আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে আমাদের মনে হচ্ছে নক্ষত্রটা ঝিকমিক করছে। লকজ, এটি নিচে কোন রোগের শেষ পর্যায়ে? লকজ মানে জটা লক করে যাচ্ছে। আনসার হচ্ছে আমাদের অপশন ডি, টিটেনাস। টিটেনাস কার জন্য ঘটে, কার প্রভাবে ঘটে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামে একটা ব্যাকটেরিয়া আছে, এর দ্বারা সৃষ্ট সংক্রমণের ফলে তোমার টিটেনাসটা হচ্ছে। সরি, যখন আপনি আমাদের হাতে কিছু কেটে গেলে আমরা ইঞ্জেকশন নিয়ে নিই, এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন তারা একটি বিষ তৈরি করে যা বেদনাদায়ক পেশি সংকোচনের কারণ হয়, মানে আমরা পেশিটাকে সংকোচন পোষণ করতে পারি না। টিটেনাসেরই আর একটা নাম হচ্ছে লকজ। কেন না, এটা ব্যক্তির ঘাড় এবং চোয়ালের পেশিগুলোকে লক করে দেয়, যার ফলে সে মুখ ঘোরাতে বা ঘাড় ঘোরাতে পারে না। আনসার হচ্ছে আমাদের অপশন ডি। নিউমোনিয়া হচ্ছে স্টেফাইলোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে একটা ব্যাকটেরিয়া প্রভাবে ঘটে। ডিপথেরিয়াও তাই ব্যাকটেরিয়া প্রভাবে ঘটে। তো এর হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, হাউস ফ্লাই ছড়িয়ে পড়ে কার অভাবে, কার জন্য? হাউস ফ্লাই ছড়িয়ে পড়ে কার জন্য? ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ফ্লু, কলেরা। একবার তোমরা নিজেরা একটু ট্রাই করো। ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ফ্লু, কলেরা। দেখো আনসার হচ্ছে আমাদের ডি, দ্যাট ইজ কলেরা। আচ্ছা, কলেরা কি হচ্ছে? কলেরা সাধারণত কি হয়, কলেরায় আক্রান্ত ব্যক্তির যে মল বা দূষিত পদার্থগুলো থাকে, মাছি বা হাউসফ্লাই সেখানে গিয়ে বসে, তো ওদের পায়ে ময়লাটা লেগে যায়, সেটা আবার অন্য জায়গায় কি সুস্থ ব্যক্তির খাবারে গিয়ে যখন বসে তখন সেখান থেকে কিন্তু রোগটা ছড়াচ্ছে।
অপর্যাপ্ত জল শোধন, দুর্বল স্যানিটাইজেশন, অপর্যাপ্ত স্বাস্থ্যবিধি আছে এমন জায়গায় কলেরা সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ছড়িয়ে পড়ে। আচ্ছা, মাছিরা বা এই যে হাউস ফ্লাইরা কলেরা ছাড়াও আরো অনেক ধরনের রোগ ছড়ায়, যেমন হচ্ছে কনজাংটিভাইটিস, যেটা আমরা বলি জয় বাংলা, আমাশা, গ্যাস্ট্রোএন্টারাইটিস, যে পেটের যে প্রবলেম, সালমোনেলোসিস, যক্ষা এবং টাইফয়েড জ্বর, এটাও কিন্তু এমসিকিউতে আসে। টাইফয়েডটা কিন্তু খুব এমসিকিউতে আসে। নেক্সট কোয়েশ্চেন, ডিপথেরিয়া হলো, আচ্ছা তাহলে এবার দেখে নিচ্ছি। দেখো, ডিপথেরিয়া কাকে বলছি, ডিপথেরিয়া কার জন্য ঘটছে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাকটেরিয়া স্ট্রেইন দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ রোগ। ম্যালেরিয়া কার জন্য ঘটে? প্রোটোজোয়ান, এখানে যদিও আমি কয়েকটা দিয়েছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং আর একজন আছে যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল। এদের মধ্যে একমাত্র প্লাজমোডিয়াম যে ফ্যালসিপেরাম আছে, সে কি ধরনের ম্যালেরিয়া করে? সে কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টি করে, যেটা কোথায় আবার আঘাত করে? আমাদের ব্রেনে আঘাত করে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ম্যালেরি, এরা কিন্তু করছে তোমার নর্মালি যারা তোমার এরা বিনাইন ম্যালেরিয়া সৃষ্টি করছে। ম্যালেরিয়ার বাহক হলো স্ট্রি অ্যানোফিলিস মশা, যারা স্পোরোজয়েডগুলিকে স্থানান্তর করে। আচ্ছা, এরপর হচ্ছে প্লেগ। প্লেগটাও বলে দিই, এটা সংক্রামক রোগ, কার মাধ্যমে ঘটে? ইয়ারসিনিয়া পেস্টিস নামে একটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। এটা ফুসফুসের সংক্রমণ বা স্যানিটারি অবস্থার উপর ডিপেন্ড করছে। নাইট্রোজেন এবং ফসফরাসের উচ্চ ঘনত্বের কারণে নিচে কোনটি ঘটে? ইউট্রফিকেশন, কঠোরতা বা মানে হার্ডনেস, আর কি জলের যে হার্ডনেসটা, ক্ষারত্ব, অম্লত্ব, কোনটা ঘটে? আনসার যদিও দেওয়া আছে অপশানে, তবু একবার বলে দিচ্ছি যে আমাদের যখন কোনো এটা ইউট্রফিকেশনটা হচ্ছে পলিউশনের সঙ্গে রিলেটেড। কোনো জলাশয়ের পাশে যখন কোনো কি থাকে, কারখানা থাকে বা কোনো বাড়ি টাইপের জিনিস থাকে, তো সেখান থেকে তোমার দূষিত পদার্থ হিসেবে সোডিয়াম ঘটিত পদার্থ, নাইট্রোজেন ঘটিত পদার্থ, ফসফরাসজনিত পদার্থগুলোকে ফেলা হচ্ছে। এবং এখানে যখন ফেলা হচ্ছে, এই যে নাইট্রোজেন এবং ফসফরাস অধিক পরিমাণে জলে যায়, এবং জলে গিয়ে অধিক পরিমাণে এগুলো কি করছে? এগুলো গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে, মানে ভালো জিনিস, বাট ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। কি হয় না, এইগুলো পাওয়ার ফলে এখানে যে জু প্ল্যাঙ্কটন থাকে তাদের অত্যধিক বেশি বৃদ্ধি ঘটে, মানে এতটাই বেশি বৃদ্ধি ঘটে যে জলের যে ওপরে যে সারফেসটা সেটা পুরোটা কিন্তু ঢেকে দেয়, পুরোটা ঢেকে দেয়। তো এই বৃদ্ধি পুরোটা ঢেকে দেওয়ার জন্য, যেটাকে আমরা বলছি যে অ্যালগাল ব্লুম, যখন পুরোটা ঢেকে দেয় জলের ওপর সারফেসটা, সেটাকে আমরা বলি অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম ওপরের পুরো পার্টটা যদি এরা কচুরিপানা বা এরা যদি ঢেকে দেয়, তার নিচে যে মাছরা রয়েছে তারা কিন্তু সানলাইটের অভাবে বা অক্সিজেন সেটাও ঢুকছে না অভাবে আলটিমেটলি মারা যায়। এটাকে আমরা বলছি ইউট্রফিকেশন বলছি। ইউট্রফিকেশন দেখো, সাদা জলে এটাই আমি এখানে বলেছি যে পয়েন্টের মাধ্যমে কৃত্রিম প্রাথমিক উৎপাদনশীলতা বা ফাইটোপ্ল্যাঙ্কটনের মাধ্যমে ব্লুম বৃদ্ধির দিকে পরিচালিত হতে পারে ইত্যাদি। লোহা আকরিক থেকে লোহা উৎপাদনের প্রক্রিয়া জড়িত কি কি? অক্সিডেশন, রিডাকশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ইলেকট্রোলাইসিস। বলো। আচ্ছা, প্রথম হচ্ছে লোহার আকরিক কি কি হয়? লোহার আকরিক কি কি হয়? আমাদের যদি জিজ্ঞাসা করে যে মানে 5 টাইপস অফ যে তোমার লোহার যে আকরিক কি কি, একটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইট, এটা আমরা সবাই জানি। তাহলে প্রথমে হচ্ছে লোহার আকরিকগুলো কি কি একবার দেখে নিই। একটা হচ্ছে হেমাটাইট, দ্যাট ইজ Fe2O3। একটা হচ্ছে ম্যাগনেটাইট, Fe3O4। একটা হচ্ছে আয়রন পাইরাইটিস,
FeS2 আর সিডারাইট, FeCO3। যদি জিজ্ঞাসা করে যে লোহার প্রধান আকরিক কোনটা, যদি জিজ্ঞাসা করে যে লোহার প্রধান আকরিক কোনটা, তাহলে আমরা কি বলবো, এই যে হেমাটাইট। Fe2O3 প্রধান আকরিক, প্রধান অক্সাইড দিয়ে তৈরি, যেটা লোহা মানে Fe2O3 আসল নাম কি, ফেরিক অক্সাইড। এর থেকে কত পার্সেন্ট লোহা পাওয়া যায়, প্রায় 70% লোহা কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা বলতে পারি যে হেমাটাইট হচ্ছে তোমার প্রথম মানে সবচেয়ে ভালো। কিভাবে তৈরি করা, এটা হচ্ছে রিডাকশন বা বিজারণ পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। জল এবং অ্যালকোহল একটি মিশ্রণ কি দ্বারা পৃথক করাতে পারে, জল ও অ্যালকোহলের মিশ্রণ। কি করে পৃথক করা যেতে পারে, পরিস্রাবন, বাষ্পীভবন, ডিক্যান্টেশন, পাতন। আচ্ছা, আনসারটা আমরা দেখিনি। আনসার হচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ পাতন। আর যেহেতু এখানে আমাকে অপশন দেওয়া নেই, তাই জন্য আমি লিখতে পারলাম না। যদি এখানে আমার আংশিক পাতন দেওয়া থাকতো, আমরা কিন্তু সেটাই বলতে পারি। তাহলে এখানে অ্যালকোহল মানে আমরা কি ধরনের অ্যালকোহল নর্মালি ব্যবহার হয়, এখানে অ্যালকোহলের জায়গায় কিন্তু ইথানল কথাটাও লিখতে পারতো। তাহলে ইথানল প্লাস জল এর মিশ্রণকে আংশিক পাতন দ্বারাও পৃথক করা যেতে পারে। পিতন দ্বারা মানে ব্যবহার করা যেতে পারে। কেন আংশিক পাতনে কি ইউজ করে এটাকে আলাদা করা যেতে পারে বলে দিচ্ছি। আংশিক পাতন পদ্ধতিটা হচ্ছে এক্ষেত্রে বিভিন্ন তরল পদার্থের মিশ্রণ, এটা আমাদের তরল পদার্থের মিশ্রণকে আলাদা করতে কাজে লাগে, তরল পদার্থের মিশ্রণকে আলাদা করতে কাজে লাগে। যে তরল পদার্থগুলো কি ক্ষেত্রে স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্টটা কিন্তু আলাদা, তবেই আলাদাটা করা যেতে পারবে। যেখানে এটা করা হচ্ছে তাকে বলা হচ্ছে পাতন ফ্লাস্ক। পাতন ফ্লাস্ক, এখানে বিপি আলাদা। দেখো যদি ইথানলটা কনসিডার করি, জলের বিপি বা বয়লিং পয়েন্ট কত কেলভিনে বলছি, 373.2 কেলভিন, আর ইথানলের হচ্ছে 351.52 কেলভিন। এটা আলাদা হওয়ার জন্য এটা করতে পারছে, ঠিক আছে। বাষ্পীভবনটা কখন কাজে লাগছে, বাষ্পীভবনটা কাজে লাগছে যখন দুই বা ততোধিক লবণ যৌগ থাকছে, তাদের বা সল্টের যে যৌগ থাকছে তাদের সমসত্ব মিশ্রণকে যখন আমরা আলাদা করছি, তখন বাষ্পীভবনটা কাজে লাগছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিটনের সাথে বিক্রিয়ায় ক্লোরোফর্ম দেয়, অ্যাসিটনের সাথে বিক্রিয়ায় ক্লোরোফর্ম ড্যাশ দেয়, ব্যথানাশক, হিপনোটিক, কীটনাশক, লিসোসায়ানাইড। দেখো দেখে নাও কি হচ্ছে, ব্যথানাশক কি, যখন অ্যাসিডের সাথে ক্লোরোফর্ম বিক্রিয়া করছে তখন কি তৈরি হচ্ছে, হিপনোটিক বলা হয়। আচ্ছা, আমাদের হিপনোটিক বলা হচ্ছে। দেখো অ্যাসিটন, যার সংকেত হচ্ছে CH3 বা CH3OH, তার সঙ্গে যখন ক্লোরোফর্ম CH-Cl2 বিক্রিয়া করছি, একটা কোনো ক্ষারের উপস্থিতিতে কি তৈরি হচ্ছে, ক্লোরিটন বলে একটা জিনিস তৈরি হয়, যে যৌগটাকে আমরা হিপনোটিক হিসেবে কাজ করতে ব্যবহার করা হয়। এবং হিপনোটিক কি, হিপনোটিক হচ্ছে একটা ঘুমের ওষুধ যা সম্মোহন করার জন্য ব্যবহৃত হচ্ছে। কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে এরা কাম করে দিচ্ছে এবং মস্তিষ্কের কার্যকলাপকে ধীর করে জাগ্রত ব্যাপারটাকে কমিয়ে দিচ্ছে। ওকে, এটা হিপনোটিক ওষুধ হিসেবে কাজে লাগে। নেক্সট কোয়েশ্চেন, পিত্ত উৎপাদিত হয় ড্যাশ দ্বারা, যকৃৎ, পেট, অগ্ন্যাশয়, ডিওডেনাম। পিত্ত কোত্থেকে উৎপন্ন হচ্ছে,
দেখো, পিত্ত তৈরি হচ্ছে আমাদের যকৃৎ থেকে। পিত্ত প্রথম তৈরি হয়, প্রধান অঙ্গ যকৃতে উৎপন্ন হয়, তারপর সঞ্চিত করতে হয় বাইল ডাক্ট বা পিত্তথলিতে সঞ্চিত হয়, এবং পিত্তথলিতে কিন্তু এরপর পিত্ত নালীর মাধ্যম দিয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করে বা স্মল ইন্টেস্টাইন, এবং সেখানে বাইলটা কি করছে, খাদ্য পরিপাকে সাহায্য করছে। নিচের কোনটি বিলম্বিত রক্ত জমাট বাঁধার অবস্থা? নিচের কোনটি বিলম্বিত রক্ত জমাট বাঁধার অবস্থা? রক্তক্ষরণ, হিমাচুরিয়া, হিমোফিলিয়া এবং রক্তশূন্যতা। আনসার হচ্ছে আমাদের অপশন সি, হিমোফিলিয়া। তাহলে হিমাচুরিয়াটা কাকে বলে সেটাও একবার দেখে নিচ্ছি আমরা। দেখো, হিমাচুরিয়া বলে হচ্ছে যদি রক্ত ইউরিনে বা প্রস্রাবে যদি রক্ত পাওয়া যায় তাকে বলা হচ্ছে হিমাচুরিয়া, নামটা মনে রাখবে। হিমোফিলিয়া কাকে বলে? যদি কোনোখানে রক্ত জমাট না বাঁধে তাকে বলা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া এটা বংশানুক্রমিক বা হেরিডিটারি ডিজিজ, যেটা সেক্স লিঙ্ক হেরিডিটারি ডিজিজ এর মাধ্যমে। কারণ হিমোফিলিয়া, এখানে বলে রাখি যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা, আমি আগেও একদিন ক্লাসে এটা বলেছিলাম যে বর্ণান্ধতা, বারবার কথাটা আমি বলি, এই দুটো রোগ কিন্তু কার ক্ষেত্রে হয়ে থাকে? এটা কিন্তু শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই এতে আক্রান্ত হয়ে থাকে, আর মহিলা এতে বাহক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। রক্ত শূন্যতা আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে, আরবিসি কম তৈরি হওয়ার জন্য হতে পারে, হিমোগ্লোবিন কম হওয়ার জন্য হতে পারে, আয়রন ঘটিত অ্যানিমিয়া হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এক্স রে কোন অঞ্চলের মধ্যে অবস্থিত? এক্স রে অতিবেগুনীয় দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অবকাঠামো লাল অঞ্চল, গামা রশ্মি এবং অতিবেগুনীয় অঞ্চল, ছোট বেতার তরঙ্গ এবং দীর্ঘ বেতার তরঙ্গের মধ্যে পড়ছে। দেখো, তাহলে আনসারটা কি আমাদের? আনসারটা একবার দেখে নিচ্ছি আমরা। গামা রশ্মি এবং অতিবেগুনি বা আলট্রা ভায়োলেট রের মধ্যে অবস্থিত। এখানে কিন্তু এখান থেকে এই যে রেডিও ওয়েভ অবধি যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামগুলো থাকছে এর পয়েন্টটা মুখস্থ করে রাখবে, কারণ এটা এরকমভাবে আসতে পারে যে আলট্রা ভায়োলেট রেটা কার কার মধ্যে পড়ছে, এক্স রে এবং ইনফ্রারেডের মধ্যে পড়ছে। অবলোহিত তরঙ্গ যেটা আমাদের বলছি, অবলোহিত তরঙ্গ। ইলেকট্রোম্যাগনেটিক রের বৈশিষ্ট্য কোনটা? আমরা যখন তরঙ্গ পড়ব বা পড়েছি বা ওয়েভ পড়েছি, তরল হয়ে গেছে, তরঙ্গ পড়েছি, তরঙ্গ দু প্রকৃতির হয়, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ বা মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে। ইলেকট্রোম্যাগনেটিক রে, তো যখন ইলেকট্রোম্যাগনেটিক রে আছে আমাদের, তখন কি হচ্ছে মেকানিক্যাল ওয়েভ মানেটা কি? মেকানিক্যাল ওয়েভ হচ্ছে যার মধ্যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে যদি মিডিয়াম থাকে, মাঝখানে মিডিয়ামের মাধ্যমে কোনো তরঙ্গ যদি যায় তাকে আমরা বলি মেকানিক্যাল ওয়েভ। আর যখন কোনো মাঝখানে কোনো মিডিয়াম থাকছে না, একটা স্থান থেকে আরেকটা স্থানে উইদাউট এনি মাধ্যম যদি তরঙ্গ যায়, তা সেই তরঙ্গগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে, যেমন আমি এই গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ রে রয়েছে। ভিজিবল রে মানে হচ্ছে আমাদের চোখে যে আলোক তরঙ্গ দেখি, চোখে যে আলো দেখি, সেটা কার কার মধ্যে আছে? ভেরি ইম্পর্টেন্ট, আলট্রাভায়োলেট রে আর ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, এই দুটোর মাঝখানে কিন্তু এই আলোটা থাকছে। স্যাটেলাইট যোগাযোগের জন্য কোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ব্যবহার করা হচ্ছে? স্যাটেলাইট ব্যবহারের জন্য অতিবেগুনি, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, মিলিমিটার তরঙ্গ। আনসার হচ্ছে অপশন সি, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কিরম তরঙ্গ? মাইক্রোওয়েভ হচ্ছে এমন একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ কি যেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। কাজে কি লাগে? ওয়্যারলেস কমিউনিকেশন, যে হাতে ওয়্যারলেস ফোন থাকে আমাদের, উইদাউট এনি মিডিয়াম আমরা কথা বলতে পারি। যেখানে আমাদের ধরো টেলিফোন কাজ করে না, সেখানে কিন্তু ওয়্যারলেস আমরা কমিউনিকেশন হয়। স্যাটেলাইট কমিউনিকেশন, অনেকটা স্যাটেলাইট ফোন থাকে, রাডার, এই সহ যে অ্যাপ্লিকেশনগুলো সেখানে এটা কাজে লাগছে। ব্ল্যাকফুট রোগ কেন হয়? ব্ল্যাকফুট ডিজিজ কি? হাত পায়ে কালো কালোর মতন ছোপ পড়ে যায়। তোমরা হয়তো অনেকে দেখেছো যে কালো কালো যে ছোপ পড়ে যাচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? আর্সেনিক দূষণ, ক্যাডমিয়াম দূষণ, সীসা দূষণ, তামা দূষণ। আনসার হচ্ছে আমাদের আর্সেনিক দূষণ। আর্সেনিকের জন্য কিন্তু ব্ল্যাকফুট রোগটা হয়।
ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, আমরা যখন অ্যাসিড আগে পড়েছি, কি পড়েছি? দু রকম অ্যাসিড হয়, কি? একটা হচ্ছে উইক অ্যাসিড, একটা হচ্ছে আমাদের স্ট্রং অ্যাসিড। উইক অ্যাসিড কোনগুলো? যেগুলো জৈব অ্যাসিড, মানে প্রাণী দেহে বা উদ্ভিদ দেহে যে কোনো মানে জৈব দেহে পাওয়া যাচ্ছে। আর স্ট্রং অ্যাসিড হচ্ছে সেগুলো যেগুলো নর্মালি ল্যাব মেড বা ল্যাবরেটরিতে পাওয়া যাচ্ছে। এক্সাম্পল কি? HCl, এক্সাম্পল হচ্ছে HNO3, এক্সাম্পল হচ্ছে H2SO4 এক্সেট্রা। উইক অ্যাসিড এক্সাম্পল কি? এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে যে দইতে। কোন ব্যাকটেরিয়াটা ফর্ম করতে সাহায্য করে? সবাই জানি ল্যাক্টোব্যাসিলাস। সাইট্রিক অ্যাসিড পাওয়া যাচ্ছে কোথায়? লেবুতে। ম্যালিক অ্যাসিড পাওয়া যাচ্ছে কোথায়? আপেলে। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাচ্ছে আমাদের যেখানে ভিনিগারে। ভিনিগারটা কি? ভিনিগার হচ্ছে 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড, মানে CH3COOH এর জলীয় দ্রবণ। এটাই হচ্ছে ভিনিগার। ওকে, আচ্ছা, অপশন ডি। স্নায়ুতন্ত্রের কোন অংশ আভ্যন্তরীণ অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ করে? স্পাইনাল কর্ড, সেরিব্রাম, সেরিবেলাম, মেডালা অবলাঙ্গাটা। আনসার হচ্ছে অপশন ডি, মেডালা অবলাঙ্গাটা। 4G এই বর্ণালীতে জিটা কোন শব্দের জন্য ব্যবহৃত হচ্ছে? 4G বলো দেখি এটা। একটু ওয়েট করছি। 4G মানে হচ্ছে, জিটা স্ট্যান্ড ফর জেনারেশন। যেমন 1G, 2G, অ্যান্ড্রয়েড ভার্সন যেমন আমাদের সেম হয়, যে অ্যান্ড্রয়েড 2, অ্যান্ড্রয়েড 3, অ্যান্ড্রয়েড 4, ঠিক সিমিলারভাবে কিন্তু আমরা 4G, জি মিনস জেনারেশন 1, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এরকমভাবে জিনিসটাকে বলা হচ্ছে। সালোক সংশ্লেষ কোথায় ঘটে? নিউক্লিয়াসে, মাইটোকন্ড্রিয়ায়, ক্লোরোপ্লাস্টে, পারক্সিজোমে। দেখো আনসারটা কি বলে দিচ্ছি। আনসার হচ্ছে আমাদের সালোক সংশ্লেষ যে ঘটছে তার বিক্রিয়াটা কিভাবে ঘটে? কার্বন ডাই অক্সাইড প্লাস জল, সানলাইট মানে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যালোক থেকে কি পাচ্ছি আমরা? ফোটন কণা পাচ্ছি। ফোটন কণা উপস্থিতিতে ক্লোরোফিলের মধ্যে কি থাকে? ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে হচ্ছে মেসোফিল কলায়। মেসোফিল কলা ক্লোরোপ্লাস্টে। আর ক্লোরোফিলটা কি? ক্লোরোফিল হচ্ছে একটা সালোক সংশ্লেষীয় অঙ্গাণু বা রঞ্জক বলতে পারো, রঞ্জক, ফটোসিনথেটিক পিগমেন্ট। ক্লোরোফিল দু ধরনের হয়, কি? ক্লোরোফিল এ হয় আর একটা হচ্ছে ক্লোরোফিল বি হয়, দুটো হয়। তাহলে উৎপন্ন পদার্থ কি? কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে বা গ্লুকোজ, এবং অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে কোথায় হচ্ছে? আমরা বুঝতেই পারছি, ক্লোরোপ্লাস্ট লিখে ফেলাম, অপশন সি। একবার দেখে নি কোথায় কি হচ্ছে জিনিসটাতে সালোক সংশ্লেষের মাধ্যমে। সবুজ উদ্ভিদের পাতাগুলো সৌরশক্তি শোষণ করে খাদ্যকে সংশ্লেষিত করে। কোথায় হচ্ছে? ক্লোরোফিল নামক পাতায় উপস্থিত সবুজ রঞ্জক দ্বারা। কেন সবুজ রঞ্জক? কেন? নইলে ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলো কিন্তু আরো অনেক রঞ্জক রয়েছে যেগুলো সবুজ নয়। পাতাগুলিকে সূর্যের আলো থেকে শক্তিকে আবদ্ধ করতে সাহায্য করে। কি শক্তি আবদ্ধ করতে সাহায্য করে? ফোটন কণা আবদ্ধ করতে সাহায্য করে। এই আবদ্ধ রাসায়নিক শক্তিকে কি করছে? এই আবদ্ধ যে শক্তি উদ্ভিদের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জড়িত প্রধান উপাদানগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড, জল, ক্লোরোফিল এবং সূর্যালোক, মানে এগুলো হচ্ছে লাগছে। আর তৈরি কি হচ্ছে? বিক্রিয়াত পদার্থ কি? গ্লুকোজ এবং অক্সিজেন। ঠিক আছে। আচ্ছা, মেন্ডেলের বংশগতি কোন নীতির ওপর নির্ভর করে? সোমাটিক পুনর্জন্ম, অযৌন প্রজনন, উপরের সবগুলি। মেন্ডেলের বংশগতি এখন আমরা পড়েছি। মেন্ডেলের বংশগতি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মেন্ডেলকে কি বলে? মেন্ডেলকে বলা হচ্ছে বংশগতিবিদ্যার জনক।
বিদ্যার জনক বলা হচ্ছে মেন্ডেলকে। ওকে, উনি কি করেছিলেন, উনি অনেক রকম জেনারেশন করেছেন, তার মধ্যে আমি একটা দেখাচ্ছি, দ্যাট ইজ এক শঙ্কর জনন। এক শঙ্কর জনন করেছিলেন। তো এই এক শঙ্কর জননের জন্য উনি কি নিয়েছিলেন, উনি মটর গাছ নিয়েছিলেন, নিশ্চয়ই মনে আছে মটর গাছ নিয়েছিলেন, এবং মটর গাছের থেকে উনি 7টা বৈশিষ্ট্যকে বেছে নিয়েছিলেন। এবং এই যে মটর গাছ, সেটা কিন্তু একটা উভলিঙ্গ ফুল ছিল, উভলিঙ্গ গাছ ছিল। সেটাকে উনি কি করেছিলেন, উনি এক পুং গাছ এবং স্ত্রী গাছে ভাগ করেছিলেন। কিভাবে, উভলিঙ্গ গাছ থেকে একটা স্ত্রী গাছ ফুলগুলোকে বাদ দিয়ে দিলে সেটাকে পুং গাছে পরিণত করেছিলেন, আর একটা পুং গাছ থেকে স্ত্রী গাছগুলোকে বাদ দিয়ে পুংগুলোকে বাদ দিয়ে স্ত্রী রেখেছিলেন, এবং এরপর এদের মধ্যে কিন্তু উনি ক্রস ঘটিয়েছিলেন। বুঝতেই পারছি পুরো ব্যাপারটা কিন্তু যৌন প্রজননের মাধ্যমে উনি নীতির উপর ভিত্তি করে করেছিলেন। লবণ সমৃদ্ধ মাটিতে জন্মানো উদ্ভিদকে কি বলে, লবণ সমৃদ্ধ, জেরোফাইট, হাইড্রোফাইট, হ্যালোফাইট, সাকুলেন্ট। এটা স্ক্রিনে সাকুলেন্ট হচ্ছে করে দিয়েছি, দেখো মেসো, এখানে আমি তোমাদের দিয়েছি মেসোফাইট কাদের বলছি, যারা একটা ভালো মতো জলে যে যারা থাকে এরকম ওয়েদারে থাকতে অভ্যস্ত বা এনভায়রনমেন্টে, তাদেরকে আমরা বলছি মেসোফাইট। জেরোফাইট কাদের বলছি, যেসব প্ল্যান্টরা কোথায় ড্রাই হ্যাবিটাতে থাকতে অভ্যস্ত, যেখানে জলের অভাব আছে, ড্রাই হ্যাবিটে থাকতে অভ্যস্ত, যেমন ধরে নাও বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছগুলো। হ্যালোফাইট কারা, যারা সল্টি হ্যাবিটে থাকতে অভ্যস্ত, মানে সুন্দরী, গড়ান, এই ধরনের যে গাছগুলো যাদের, তাহলে হ্যালোফাইটসের কিন্তু কি থাকছে, আমরা এটাকে পড়েছিলাম শ্বাসমূল থাকছে, শ্বাসমূল থাকে। এবং তোমরা নিশ্চয়ই মনে আছে যে শ্বাসমূল মানে যেগুলো অভিকর্ষের বিপরীতে উঠে থাকে সেগুলো শ্বাসমূল, এবং শ্বাসমূলের গায়ে কিন্তু এরকম ছিদ্র ছিদ্র থাকে যার মাধ্যমে ওরা অক্সিজেনটা গ্রহণ করে, যাকে বলা হচ্ছে নিউম্যাটোফোর। বলা হচ্ছে। এছাড়া আছে হাইড্রোফাইট, নাম শুনে বুঝতে পারছো হাইড্রো মানে কি, ফ্রেশ ওয়াটারে যারা থাকছে, যেসব গাছগুলো অ্যাডাপ্ট করছে তাদেরকে বলা হচ্ছে হাইড্রোফাইট। খাদ্যের লবণ কাদের থেকে তৈরি হয়, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষার, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার, শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষার। আচ্ছা, আমাদের এখানে জিজ্ঞাসা করা হয়েছে খাদ্যের লবণ, তো তোমাকে যদি খাদ্যের লবণ বলা হয় তাহলে তুমি কার নামটা মনে পড়বে, খাদ্যের লবণ কোনটা, খাদ্যের লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কখন তৈরি হয়, যখন কস্টিক সোডা আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয় তখন কিন্তু তৈরি হয় হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে কস্টিক সোডা যেটা বা সোডিয়াম হাইড্রক্সাইড যেটা, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে একটা তীব্র ক্ষার বা শক্তিশালী ক্ষার। আর এদিকে অ্যাসিড যেটা HCl, সেটাও কিন্তু একটা তীব্র অ্যাসিড। HCl-কে আমরা মিউরিয়েটিক অ্যাসিডও কিন্তু বলা হয়ে থাকে। হ্যাঁ, HCl এর আর একটা নাম হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। মনে আছে নিশ্চয়ই, অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয় 3 অণু HCl আর 1 অণু HNO3 দিয়ে। কি তৈরি করা হয়, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরি করা হয়, মনে আছে নিশ্চয়ই। তাহলে আনসার কি হচ্ছে আমাদের, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার থেকে। ব্ল্যাক হোল এই নীতিটি কে বলেছেন, CV রমন, H.J. ভাভা, H. চন্দ্রশেখর, H. খুরানা, হরগোবিন্দ খুরানা। আনসার হচ্ছে আমাদের S. চন্দ্রশেখর দ্বারা বলেছিলেন। যানবাহনের সারফেস ভিশন মিরর হিসেবে কোন আয়না ব্যবহার করা হচ্ছে, আতশ কাঁচ, উত্তল, অবতল, উল্টানো। তো আনসার আমরা দিচ্ছি অপশন বি, দ্যাট ইজ উত্তল কাঁচ ব্যবহার করা হয়, কেননা যাতে পেছনের অনেকটা জায়গার অংশ কিন্তু একবারে দেখা যায় যাতে, সেই জন্য। নিচের কোন জোড়াটা মিলছে না, জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন, AG বেল টেলিফোন, JL বেয়ার্ড টেলিভিশন, J পার্কিন্স পেনিসিলিন। দেখো আমরা এখানে সবাই জানি যে আনসার ডি যেটা পেনিসিলিন, সেটা মিলছে না কেন, না পেনিসিলিন যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, উনি একজন ফিজিসিস্ট ছিলেন, পেনিসিলিন আবিষ্কার করার জন্য বিখ্যাত ছিলেন। আনসার হচ্ছে অপশন ডি।
নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে রিটার্ড্যান্ট হিসেবে ব্যবহার করা হয়? আচ্ছা, পারমাণবিক চুল্লিতে কি ঘটে? আমরা জানি যে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয় বিক্রিয়া দু রকম হয়, রাইট? নিশ্চয়ই জানি কি কি। একটা হচ্ছে ফিশন আর একটা হচ্ছে ফিউশন। ফিউশন মানে হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, আর ফিশন মানে হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ফিশন মানে একটা নিউট্রন এসে যখন একটা অ্যাটমকে ধাক্কা মারে, সেখান থেকে কি যায়, আরো অনেকগুলো নিউট্রন বেরিয়ে যায় এবং সেই নিউট্রনগুলো গিয়ে আবার কোনো অ্যাটমকে ধাক্কা মারে। তো এই জিনিসটা ততক্ষণ চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে, যতক্ষণ না এটা একটা মানে এই যে নিউট্রনটা ভেতরে যে নিউক্লিয়াসটা স্টেবল হচ্ছে। তো এটাকে আমরা কি বলি? চেন রিয়াকশন বলি। চেন রিয়াকশন, ঠিক আছে? তো এই চেন রিয়াকশনের মাধ্যমে কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে। তো চেন রিয়াকশন হতে চলবে। তো চেন রিয়াকশন দু রকম হয়, একটা হচ্ছে কন্ট্রোলড, একটা হচ্ছে আনকন্ট্রোল। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিন্তু আনকন্ট্রোলড উপায়েতে জিনিসটা হচ্ছে। ওকে, চলো বি। এখানে গ্রাফাইট কি ইউজ করা হয়?